টর্চারের জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার, সেটা পাওয়া গেছে, সেটা দেখা গেছে, সেটা এসছে। কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো। এটা ভয়ংকর। এই যে আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের, এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে আ একটা অংশের এট লিস্ট র‍্যাবের ছিল, বিভিন্ন এজেন্সি ছিল, যে এজেন্সিগুলো আছে এর সংখ্যা, কেউ কেউ বলছেন এর সংখ্যা ৮০০, অর্থাৎ সংখ্যাটাও নির্দিষ্ট না। অর্থাৎ আয়নাঘর এমন ছিল যে অনেকে নিজের ক্ষমতা বলে বানিয়ে নিয়েছেন। যে সমস্ত দাপটে পুলিশ অফিসার আমরা দেখেছিলাম, র্যাবের কিছু কর্মকাণ্ড দেখেছিলাম, আমার মনে হয় অনেকে নিজেরাও নিজেদের মতো করে বানিয়ে রেখেছিলেন এবং খুবই যৌক্তিক মনে হয়। এবং এটাও শুনেছি যে ওখানে একটা বাচ্চা সহ মাকে নেওয়া হলো, বাচ্চার বয়স। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের প্রচন্ড অবনতি ঘটবে, এটাই এখন ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদরা তুলে ধরেছে। তাই তো এখন সময় হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবো নাকি হাসিনার সঙ্গে সম্পর্ক রাখবো। আয়নাঘর নিয়ে কঠিন বিতর্ক শুরু হয়েছে যে এই আয়নাঘরটি আসল আয়নাঘর নয়। এই আয়নাঘরের দৃশ্য প্রকৃত যে আয়নাঘর ছিল সে আয়নাঘর ভেঙে দিয়ে এবং সংস্কার করে তারপর প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে যারা হাসিনা বিরোধী বা যারা দেশপ্রেমিক তারা মনে করেন। কিন্তু যারা হাসিনার লোক তারা বলতেছে যে এই আয়নাঘর আসলে এটা আয়নাঘর সাজানো হয়েছে, এটা আয়নাঘর ছিল না। এবং তারা বিভিন্ন রকম ছবি দিচ্ছে যে আয়নাঘরও কীভাবে হাইকমোড থাকে, আয়নাঘরে কেন ফ্যান থাকে, তাদের দুই পক্ষ থেকেই বিতর্ক। তো এই বিতর্কটা নিয়ে আলোচনা করব। এর আগে বিতর্ক নিয়ে কয়েকজন ব্যক্তি আলোচনা করেছে আয়নাঘর নিয়ে, এবং এই আয়নাঘরের দৃশ্য আন্তর্জাতিক মিডিয়া উঠে এসেছে এবং আন্তর্জাতিকভাবে এটার সমালোচনা আলোচনা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে এলো। আমরা অনেক ছবি দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে, আমাদের সাংবাদিক কিছু কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন, এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক। সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো। সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা। এই যে 6 মাস পর, ইটস টু লেট আনডাউটেডলি, এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলোই মূল আলোচনার জায়গা। আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকুও যে এখন হলো, এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে। নেত্র নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে, এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাঘর আছে, ডিটেনশন সেন্টারগুলো আছে, সেগুলো দেখতে পারেননি। এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্র নিউজ তাসনিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন as early as possible with all the people. সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল। এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে, নিয়ন্ত্রণ করতে না পারে। একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, কোনো না কোনো ফর্মে, কোনো সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো রকম চাপ প্রয়োগ করে। এই কারণে আমরা দেখব ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছেন, তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন, করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে। সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো। আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। নেত্র নিউজ আরেকটা ভালো কাজ করলো, তাদের চাপেও এতদিন পরে হলো। কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড, যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা। দীর্ঘ 6 মাস এই আয়নাঘর এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই। গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি, এবং যে ডিবেটগুলো আসছে সেগুলো নিয়ে একটু পরে বলি। সেটা হচ্ছে, আমি বহুবার বলেছি কিন্তু আমার গুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না। সেটা হচ্ছে, গত সরকার যতগুলো অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর, আই রিপিট। কারণ যে মানুষটা বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন কি নেই, তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না, তার এরকম চিন্তা আছে, তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন। তার চাইতে জরুরি কথা, পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ, দুর্ভোগ, কষ্টের মধ্য দিয়ে যায়, সেটা কোনো তুলনা হয় না। আমার সৌভাগ্য বলবো, আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি। গুম হওয়াদের স্বজনদের যে প্রতিষ্ঠান সংগঠন মায়ের ডাকের বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি, এবং তাদের
অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি, কিভাবে বছরের পর বছর এক একটা পরিবার অপেক্ষা করে, কিভাবে এক সময় ওই অপেক্ষা পাল্টে যায় যে 7 বছর কি হবে, 7 বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারবো, যদি 7 বছর পরও অ্যাকাউন্ট ঠিকমতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না, এই এক বিভৎস সংকট, বিভৎস সংকট। সুতরাং আমাদের জাতির ইতিহাসে শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম, এই আয়নাঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর হলো না। আজ যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন। যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে দুটো তিনটাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে, ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে, এইরকম নানান কিছু। যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠগুলো আছে, আয়না ঘরগুলো আছে, সেগুলো কেমন। প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খোপের চাইতেও ছোট। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন, সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না, আসলে পা কমোডে চলে যায়, একই জায়গায় সবকিছু। এই পরিস্থিতি আছে, সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই। এর মধ্যেও আমরা পেয়েছি টর্চারের জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার, সেটা পাওয়া গেছে, সেটা দেখা গেছে, সেটা এসছে, কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো। এটা ভয়ঙ্কর। এই যে আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের, এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল, বিভিন্ন এজেন্সি ছিল, যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না, কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে, তারা তাদেরকে রিপোর্ট করেন। তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল, এগুলো রাখা দরকার ছিল, এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্হিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা 6 মাস পরও দিতে চাইছেন না। এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে, এই ইতিহাসে এই ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল, কিন্তু এটা হয়নি। এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে, সেটা হলো আমি বিভিন্ন জায়গায় দেখলাম, এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো। এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল, যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি, অভিযোগটা হচ্ছে তাদেরকে যেতে দেয়া হয়নি। এটা খুব ভয়ঙ্কর অভিযোগ, কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে। তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার। কিন্তু এদের অনেককেও আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট প্রিভেন্ট করা হয়েছে। কাউকে কাউকে এটার বিরুদ্ধে, কাউকে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে, কোনো কোনো উপদেষ্টাকে। আমি জানি না এটা কেন হলো। প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকের প্রতিনিধিরা যাবেন না, এটা হতে পারে না। আজকে অনেকেই, আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান। শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন, কিভাবে লড়াই করেছেন, ওই ইতিহাসটা ভুলতে মনে খুব বেশি লাগবে না। আমি নিজেও খেয়াল করি আসলে 5 আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হচ্ছেন, হাজির হয়ে সবকিছু এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা এভাবে করলে হতে হবে, ওটা ভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা করে দেখিয়েছি, সেটা করে দেখিয়েছি, নানান কথাবার্তা বলেন। আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম? যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে। আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়নাঘরের রিকনস্ট্রাকশন করুক। ধরুন একটা রুমের মধ্যে 3টা বা 2টো এক্সস্ট ফ্যান দেখা যায়, একটা রুমে 2টো এক্সস্ট ফ্যান আয়নাঘরে থাকবে, হতে পারে না। 2টো মানে ওটা 2 রুম ছিল, ওটাকে 1 রুম করে দেখানো হয়েছে। 3টা এক্সস্ট ফ্যান আছে মানে ওখানে 3টা ছিল, রুম ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে। আরেকটা কথা একটু জরুরি, মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান? আপনি কোনো মানুষকে যদি 5 স্টার হোটেলে নিয়েও ডিটেইন করে রাখেন, আরবিট্রারিলি গুম করে রাখেন, এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, ফুল স্টপ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সোপোর্ট করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী, যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে 5 স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন, মাসের পর মাস, তারপরও ওটা ভয়ঙ্কর অসভ্যতা, ভয়ঙ্কর বর্বরতা।
এটুকু বুঝতে পারতে হবে। তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানি না, এটুকু মাথায় রাখতে হবে। সেটা রিকনস্ট্রাক্ট করা হোক, সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া, এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে এবং যারা এই আলামতগুলো ভেঙে এমন করেছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি, তার রেজিমকে দিচ্ছি। এগুলো নিয়ে সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না। তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই আসতে পারে। এ ধরনের বেআইনি কাজও আসলে কেউ তার পদে থেকে করতে পারে না। কোনো সরকার যদি বলেও কোনো দায়িত্বে থাকা কেউ বেআইনি কাজ করতে পারে না। এই রাষ্ট্রে প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা এজেন্সি জনগণের টাকায় চলে, রাষ্ট্রের প্রতিষ্ঠান এবং তারা কাজ করবেন সরকারের নির্দেশে, কিন্তু আইনি চৌহদ্দির মধ্যে। সুতরাং যারা যারা এর সাথে জড়িত আছেন এই সব অপরাধের সাথে, সেটা সেনাবাহিনী হোক, পুলিশ হোক, যেখানেই হোক, তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে বিচারিক ব্যবস্থা শুরু করতে হবে। আমরা আমাদের এই বিভৎসতম পাপগুলো, অপরাধগুলোর যদি সুরাহা করতে না পারি, এগুলোর যদি বিচার করতে না পারি, জায়গায় যে সমস্ত জায়গায় আয়নাঘর তার 3টে জায়গায় উনি ভিজিট করেছেন। সেটা হলো আগারগাঁও, কচুখ্যাত, উত্তর এলাকার 3টি আয়নাঘর বা নির্যাতন সেল বলেন বা গোপন কারাগার ভিজিট করেছেন। এবং তার সাথে উপদেষ্টাদের অনেকেই ছিলেন আসিফ নজরুল সাহেব, আদিলুর রহমান খান সাহেব ছিলেন, মাহফুজ আলম ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন, আসিফ মাহমুদ, সৌদা রেজওয়ানা, আরও অনেকেই তাদের সাথে ছিলেন। এবং ভিকটিমও ছিল ওখানে একজন, মানে যার মা, মানে কে 2-1 জন যারা আয়নাঘরে ছিলেন তারাও ওখানে ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওটা দেখার পর ইউনূস সাহেব যে ব্যাখ্যাগুলো বললেন যে এটাকে উনি বলছেন যে এটা একটা অবিশ্বাস্য বলে তার কাছে মনে হয়। এটাই কি আমাদের জগৎ? এটাই কি আমরা? মানে উনি খুব আফসোস এবং হতাশার সাথে বলতেছেন। শুধু এটাই বলেননি, উনি বলছেন বিনা দোষে কিছু লোককে গ্রেপ্তার করে যখন যাকে মনে হইতো ফালতু কতগুলো সাক্ষী প্রমাণ তৈরি করে একসময় তাকে সন্ত্রাসী বা জঙ্গি বলে এটার ভিতরে রাখা হতো। এবং এখান থেকে জানা গেছে যে আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশের বহু জায়গায় আছে, সেগুলোর সংখ্যা সেগুলো এখন উদ্ধার হয়নি। কেউ কেউ বলছেন 700 এর সংখ্যা, কেউ কেউ বলছেন এর সংখ্যা 800, অর্থাৎ সংখ্যাটাও নির্দিষ্ট না। অর্থাৎ আয়নাঘর এমন ছিল যে অনেকে নিজের ক্ষমতা বলে বানিয়ে নিয়েছেন। যে সমস্ত দাপটে পুলিশ অফিসার আমরা দেখেছিলাম, র্যাবের কিছু কর্মকাণ্ড দেখেছিলাম, আমার মনে হয় অনেকে নিজেরাও নিজেদের মতো করে বানিয়ে রেখেছিলেন এবং খুবই যৌক্তিক মনে হয়। এবং এটাও শুনেছি যে ওখানে একটা বাচ্চা সহ মাকে নেওয়া হলো, বাচ্চার বয়স 6 বছর কি 9 বছর, তারপরে ওখান থেকে একসময় তার বাচ্চাকে ছেড়ে দেওয়া হলো, মা নিখোঁজ থাকলেন আর ফিরলেন না। এভাবে 1400 থেকে 1500 সন্ধান পাওয়া গেছে যারা ফিরে যায়নি আর। এটাকে বলছে আইয়ামে জাহেলিয়া যুগের সাথে উনি তুলনা করেছেন। আর এটা দেখার পর যে আয়নাঘরের বিবরণ আমরা শুনেছি সেটা কি বলতো, সোজা হয়ে দাঁড়ানো যেত না, এক কাতে শুইতে হইতো এবং খুব ছোট্ট একটা ঘর, কবরের সাইজের, এরকম ঘর আমরা শুনেছি। কিন্তু ইনফ্যাক্ট আমরা ছবিতে যে আয়নাঘর দেখলাম সেটা তো বোঝা গেছে ঢোকার একটা সুন্দর দরজা আছে, রং টং সুন্দর আছে এবং মাঝে মাঝে ওয়াল ভাঙা দেখা গেছে। ওয়াল ভেঙে যেখানে ওয়াল ছিল ওয়ালটা দেয়া থাকলে মনে হয় ছোট ছোট প্রকোষ্ঠ হয়, ভেঙে দেওয়ার পর বড় মনে হলো। এবং একটা চেয়ারও আমি দেখলাম যে ওটার ভিতরে ইলেকট্রিক চেয়ার, ইলেকট্রিক শক দিত, সেটা আমি ব্যক্তিগতভাবে ছবিতে দেখেছি। এবং অদ্ভুত ব্যাপার যে সংস্কার করে ফেলেছে, অর্থাৎ যে আয়নাঘর 3টা দেখলাম ছবিতে সেটা সংস্কার হয়ে গেছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আরও হয়তো আয়নাঘর বের হবে সবে সংস্কার হওয়ার পর। তাহলে ইউনূস সাহেব কাগজ কলম লিখবে যার সংস্কার যারা করবে তাদেরকে দিয়ে, সেই কাজগুলো হইল না, কিন্তু সংস্কার হয়ে গেল আয়নাঘর। আয়নাঘর বলতে যা বুঝা ওটা দেখলে তা মনে হয় না, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। সুতরাং এই আয়নাঘরকে কারা সংস্কার করলো এটা আমার কাছে মনে হয় খুব জরুরি এখন তদন্ত করা। আমার ধারণা যে বিবরণ আমরা পেয়েছি, ব্যারিস্টার আরমান নামে একজন বেরোয় আসছিল, তারপরে ব্রিগেডিয়ার আজমির যার বিবরণ আমরা পেয়েছি, তার কাছ থেকে আমরা আয়নাঘরের বিবরণ আমরা পেয়েছি।
আর যে আয়নাঘর আমরা দেখলাম আমার কাছে আকাশ পাতাল পার্থক্য মনে হয়। তো কিভাবে এই আয়নাঘরটা সংস্কার হয়ে গেল? তার মানে এই আয়নাঘরে হাত পড়বে যারা জানতেন তারা নীরবে সংস্কার করে দেন, তারা আর কেউ না, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কিংবা বাহিনীর লোকজন। এটার একটা তদন্ত খুবই জরুরি বলে আমি মনে করি। এবং এই আয়নাঘর যে বিবরণ আমরা শুনেছি আর ইউনূস সাহেব যা বললেন, এই দুই মিলে যদি আমি একত্র করি তাহলে আপনার দেখা যায় শেখ হাসিনাকে এতদিন বলেছিলাম ফিমেল ভার্সন অফ হিটলার, এখন মনে হয় যে 10 জন হিটলারকেও যদি একটা পালায় দেই, আরেকটা পালায় যদি শেখ হাসিনাকে দেওয়া হয়, শেখ হাসিনার ওজনটা বোধহয় বেশি হবে। এটাই ইউনূস সাহেব বলেছেন। অন্যভাবে তিনি কি বলেছেন, যে উনি বলেছেন যে এটা মানুষের মনুষ্যত্বকে এত তলায় নিয়ে গেছে যে অন্তত কয়েক হাজার কিলোমিটার নিচে নিয়ে গেছে, মাটির নিচে নিয়ে গেছে। এটা উনি বুঝাতে চেয়েছেন। কিন্তু আমার কাছে একটা অদ্ভুত প্রশ্ন, যে বিশেষ করে 5ই আগস্টের সরকার পলাতক হওয়ার পর একটা মানুষও কি ছিল না? প্রত্যেকটা আয়নাঘর থেকে একটা লোকও কি ছিল না একটু সন্ধান দিতে পারতো কাউকে, যে এখানে আয়নাঘর ছিল, ওখানে আয়নাঘর আছে, এখানে আয়নাঘর আছে? কত পাষাণ মানুষ! আমরা যেখানে আর্মির মাধ্যমে, ডিজিএফআইয়ের মাধ্যমে আয়নাঘরের সংবাদ পাই, সেই আয়নাঘরের ভিতরে ব্রিগেডিয়ার আজমির মতো একটা সিনিয়র অফিসার ছিল, সেই জামাতের গোলাম আজম সাহেবের ছেলে। এটাই তার অপরাধ? ভালো কথা, অপরাধ যাই হোক, তার সাথে যে লোকটা ব্রিগেডিয়ার পর্যন্ত হইল, পুরা সেনাবাহিনীর মধ্যে এমন কেউ ছিল না যে তার জন্য একটু সুপারিশ করতে পারে। তাকে তো অন্য একটা দেশেও পাঠিয়ে দিতে পারতো, কথার কথা। এই যে বিভৎস চরিত্র মানুষের, এই যে নীরবে সহ্য করতে পারা, এবং আমি জানি কিছু লোকের এখনো দম বন্ধ হয়ে আছে, এই সমস্ত, তারা হয়তো মুখ ফুইটা বলতে পারতেছেন না, বাট কেন যেন মনে হচ্ছে আজকে যে আয়নাঘরটা বের হইলো, এতে মানুষের ভিতরে আর একটু চিন্তা চেতনা পাল্টাবে, মানুষ হয়তো অন্যদিকে ডাইভার্ট হবে, একটা দেশটাকে এক জায়গায় নেওয়ার মতো প্রতিজ্ঞাবদ্ধ মানুষ হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই যে এত কিছুর পর আমরা যারা নির্বাচন চাই, নির্বাচন চাওয়াটা অপরাধ না, কিন্তু আমরা কিসের মধ্য থেকে, দেশটার কি পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বের হয়ে আসছি, সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, ওইদিকে হিউম্যান রাইটস জাতিসংঘ থেকে প্রতিবেদন আসছে, একটা সুন্দর নির্বাচন করার সহায়ক পরিবেশ দরকার। তো আজকে যারা এরকম একটা সরকার থাকার পরও সরকারের বিভিন্ন সংস্কার করার আগে যারা আয়নাঘর বানাইছিল, তারা সংস্কার করে ফেলছে তাদের আয়নাঘর। এদের মাধ্যমে তো নির্বাচন করতে হবে, এদের সহায়তা নির্বাচন করতে হবে, এদেরকে নিয়ে দেশ চালাইতে হবে, আবার এদের বিচার আমরা করব। সব কিছু মিলে আমি ব্যক্তিগতভাবে, আমি দল মত সবার ঊর্ধ্বে উঠে বলতে চাই, আমি একটা সাধারণ নাগরিক হিসাবে আয়নাঘর যারা করেছে এবং অমানবিক আচরণ যারা করেছে তাদের নিশ্চিহ্ন করতে হবে, এবং তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পৃথিবীর, বাংলাদেশের বুকে আর কোনো ব্যক্তি এটা চিন্তা করে না। যারা আয়নাঘরে একটা মাকে রাখছে, যার বাচ্চার বয়স 9 বছর, তাকে ছেড়ে দেওয়ার পর মা নিখোঁজ হয়ে গেল। এখানে যে অফিসাররা এই মহিলাকে আটকে রেখেছেন, তারও তো স্ত্রী আছে, তার মা আছে, তার কন্যা আছে। আপনাদের বুক কাঁপে না? এরপরেও যখন পালিয়ে যাওয়া নেত্রী বলে আমার কি অপরাধ, কি আমি করেছি, এরকম মানসিক বিকারগ্রস্ত জাতির মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটা আমরা এখন বিকারগ্রস্ত হয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে আমি দাবি করছি যে এই আয়নাঘর যারা সংস্কার করছে এখন তাদের বিচার হইতে হবে, আয়নাঘর যারা বানিয়েছে তাদের বিচার করতে হবে। তারপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেটা আসিফ নজরুল সাহেব বলছে অক্টোবর পর্যন্ত 3-4টা বিচার হতে পারে, আমরা এই বিচারগুলো দেখতে চাই। পাশাপাশি নির্বাচনের জন্য সংস্কার, যারা নির্বাচন চাচ্ছে, যৌক্তিক দাবি তাদের, নির্বাচন চাইবে, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে আজকে এমন কোনো দলের লোক নাই যে দলের লোক নিহত হয় নাই, গুমের শিকার হয় নাই, নির্যাতনের শিকার হয় নাই। দলমত নির্বিশেষে বিচারগুলো আমরা করি। আমরা নিশ্চিত করে বলতে পারি ইউনূস সরকার দেশ ছেড়ে দিবে, ইউনূস সরকার চলে যাবে, উনি দ্বিতীয়বার ক্ষমতা আসবে না। সুতরাং আমরা ডিসেম্বর পর্যন্ত টাইমটা তাদের সুন্দরভাবে দিয়ে আগে বিচারগুলা করার জন্য আমি ঘোর দাবি জানাচ্ছি যে এই বিচারগুলা করতে হবে। আজকে আয়নাঘরের বিবরণ দেখার পর এত কষ্ট হইল আমার, যে কি সুন্দর সংস্কার করে ফেলছে, এদের ভিতরে কোনো ফিলিংস নাই। আর আমরা এর ভিতর থেকেই শুধু যে নির্বাচনের দাবি করতেছি, এগুলোও তো বিবেচনায় নেওয়া দরকার।
শেখ হাসিনা মতো কেউ নাই, কিন্তু দৃষ্টান্ত মানে আর আয়নাঘর বানাবে এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু মাপ তো পাইতে পারে না। যদি সে মাপ পেয়ে যায়, যারা তার সাথে সম্পৃক্ত ছিল তারা সবাই যদি মাপ পেয়ে যায়, বিচার না হয়, সরকারে যেই থাকুক প্রশাসন এরকম আয়নাঘর বানিয়ে রাখবে, আমরা কিছুই করতে পারবো না, কারণ এগুলো প্রশাসন করেছে। সরকার হুকুম দিয়েছে বলেই করতে পারে না। তাহলে এই সরকারও তো বলতেছে তোমরা আমাদেরকে কোঅপারেট করো, এই সরকার বলছে আমাদেরকে সহযোগিতা করতেছে না প্রশাসন। কই, প্রশাসন তো কাজ করতেছে না। কাজে প্রশাসন লোভে পাপে মৃত্যু, তারাও ব্যক্তিগতভাবে ইন্টারেস্ট হয়ে এমন জায়গায় গেছে, পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে শেখ হাসিনা ছেড়ে দিয়েছে। তারপরে তারা জীবনটাকে উল্লাসের মাধ্যমে মানসিক বিকারগ্রস্ত কিভাবে ঢুকিয়ে দিয়ে আসছে। যে ঢুকিয়ে দিয়ে আসছে ওই আয়নাঘরে, সে তো জানতো আমি কার মায়ের সন্তানটাকে রেখে আসছি। তার বিবেক কাঁপে না? নিশ্চিত থাকেন তাদের বিচার হইতেই হবে। যদি এই সরকার করতে না পারে, আমরা দেখবো এখানে ঘুরে ঘুরে আস্তে আস্তে সময়ের ব্যবধানে মানুষ জানবে, কেউ হয়তো ভিক্ষা করতেছে, কারো হয়তো ছেলে মেয়ে মৃত্যুর কোলে পতিত হয়ে যাবে, বৃদ্ধ বয়সে দেখবে তার স্ত্রী পুত্র তাকে পাত্তা দেয় না। এইভাবে নানানভাবে তারা নাজেহাল হবেই। ন্যাচারাল জাস্টিস তাদের জন্য আসবে, যদি জাগতিক জাস্টিস। আর এখন একটা রাস্তা আছে, ইমিডিয়েটলি সরকারকে সহযোগিতা করুক, সবাই সারেন্ডার করুক, আত্মসমর্পণ করুক। আমরা অপরাধ করেছি, আমরা আর করব না এই অপরাধ। কালকে সকাল থেকে আপনারা নেমে যান, সহযোগিতা করুন। ইউনূস সরকারকে না, দেশ জাতি সাধারণ জনগণের পাশে এসে দাঁড়ান, জনগণের কাজে লাগেন। আপনারা প্রশাসন জনগণের জন্য, কর্মকর্তা কর্মচারী সব জনগণের জন্য, তাদের জন্য কাজ করুন। আমার বিনীত নিবেদন, আপনাদেরও মা বোন আছে, আপনাদেরও সন্তান আছে। আপনার সন্তান রাজকীয় জীবন যাপন করে, আর একটা সন্তানকে আপনি আয়নাঘরে রেখেছিলেন। আপনার বিবেক কোথায়? আপনি তো মানুষ না, অমানুষ। আপনি শিক্ষিত না, কুশিক্ষিত, কুশিক্ষায় শিক্ষিত। আপনারা নিজের বিচার নিজে করুন, আত্মসমর্পণ করুন, আত্মসমালোচনা করুন, নিজের বিচার নিজে করুন, সরকারকে সারেন্ডার করুন। মাপ পাবেন, জনগণ আপনাদেরকে মাপ পাবে করে দিবে। আমরা কালকে দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব উন্নয়ন করে ফেলেছেন এই দেশে। আসিফ নজরুল সাহেব একটা কথা বলেছে, মানুষ আইন হাতে নেবে না যদি পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ সব ডিপার্টমেন্ট সততার সাথে কাজ শুরু করে দেয়। দরকার নাই তো, যে মব জাস্টিস করে তাকেও গ্রেফতার করেন, যে বাড়ি ভাঙে তাকেও গ্রেফতার করেন। আপনাদের পাশে থাকবে। আপনারা আপনাদের হৃদয়টাকে, মনটাকে ঘুরিয়ে ফেলুন, রিভার্স করে ফেলুন, কোনো অসুবিধা নাই। জনগণ, দেশ জাতি আপনাদেরকে মাফ করে দিবে, আমরা বিশ্বাস করি। এর আগে আমি বলেছি, আপনারা কাজ শুরু করেন, এই সরকারকে সহযোগিতা শুরু করেন, সরকারকে না, জনগণের পাশে থাকেন, তাদের জানমালের নিরাপত্তা দেন, মানুষের জীবন নিশ্চিত করেন, মানুষের ধন সম্পদ রক্ষা করেন। আপনি দেখবেন শান্তি বয়ে আসবে। আর আমি আবারও বলছি, আইনজীবী হিসাবে আপনাদের পাশে আমি থাকব। যখন যে ডাকবেন আমি আইনি সহায়তা দিব, যদি কারো আপনাদের ইনজাস্টিস হয়। সবশেষে এটাই বলতে চাই, আয়নাঘর যারা, তারা সংস্কার করে ফেলতে পারলেন, অথচ সরকার এখনো ভালো করে সংস্কার করতে পারলেন না। এটা দিয়ে বুঝাতে চাচ্ছি এই যে এরা কত শক্ত, কি সুন্দর আয়নাঘর সংস্কার করে একটা সুন্দর আয়নাঘর উপস্থাপন করছে। সেটা দেখেই আমরা এই অবস্থায়, কিন্তু যারা ভুক্তভোগী একমাত্র তারাই জানে। আসসালামু আলাইকুম। নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা দুজনেরই জনপ্রিয়তা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। হাসিনারটা তো শেষ হয়ে গেছে বাংলাদেশে, এবং ভারতেও তার যে একটা অ্যাকসেপ্টেবিলিটি ছিল, সেটাও এখন দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। আর নরেন্দ্র মোদী দেশে ও বিদেশে জনপ্রিয়তা হারাচ্ছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ভারতীয় মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি শেখ হাসিনা যে ভারতে আছেন এটা ভারতীয়রা চায় না, এবং ভারতীয় সরকারের উপরে প্রচন্ড চাপ প্রয়োগ করা হচ্ছে যে এত মানুষ হত্যা করে, এত লুটপাট করে যে হাসিনা বাংলাদেশ থেকে পালালো, তাকে ভারত কেন আশ্রয় দিয়েছে, এই নিয়ে প্রশ্ন উঠছে ভারতীয় মিডিয়াতে, ভারতের পার্লামেন্টেও। এবং ভারতীয় সরকার কোনো সন্তোষজনক নির্দিষ্ট উত্তর দিতে পারছে না। তাতেই আমাদের সন্দেহ হচ্ছে, সন্দেহটা বিশ্বাসে পরিগণিত হচ্ছে যে হয়তো বা হাসিনাকে ভারত সরকার বাংলাদেশে পাঠিয়ে দেবে, ফেরত পাঠাতে বাধ্য হবে ভারতীয় জনগণের চাপে। এবং তাহলে হাসিনাকে বাংলাদেশে অসংখ্য খুন ও বহু লক্ষ কোটি টাকা চুরির অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো আমি আপনাদের
এই খবরগুলো আপনারা জানেন, তবুও বলছি। কিছুদিন আগে বিমান ভর্তি করে ভারতীয় অনুপ্রবেশকারীদের মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে ফেরত পাঠালো। আমরা দেখলাম হাতে হ্যান্ডকাফ ও পায়ে শেকল শেকল বাঁধা ভারতীয় ইল্লিগাল ইমিগ্রেন্টদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে পাঠিয়ে দিল। এতে ভারতীয় মানব অধিকার সংস্থানগুলো এবং তাদের মিডিয়া এবং সুশীল সমাজ, রাজনীতিবিদ, তারা অনেকেই প্রতিবাদ করল, যেটা কি ধরনের আচরণ। মার্কিন যুক্তরাষ্ট্র বলল, আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের এভাবেই ফেরত পাঠিয়ে দেই। যাই হোক, এটা নরেন্দ্র মোদীর উপর ডোনাল্ড ট্রাম্পের একটা লেটেস্ট গিফট, উপহার, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরেও তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং অনেকে যেটা আশা করছেন যে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হবে, সেটা কিন্তু ঠিক না। কারণ ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও কিন্তু নরেন্দ্র মোদীকে আমন্ত্রিত করা হয়নি। সুতরাং নরেন্দ্র মোদীর সেই সুদিন, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের দিন বহু আগেই ইতিহাস হয়ে গেছে। আর একটা ভিডিও আপনারা দেখেন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন প্যারিসে একটা এআই এর উপরে একটা অনুষ্ঠান হলো, কনফারেন্স হলো, সেখানে নরেন্দ্র মোদী আমন্ত্রিত গিয়েছিলেন। কিন্তু ম্যাক্রন নরেন্দ্র মোদীর সঙ্গে হাত না মিলিয়ে তাকে বাইপাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটা কিন্তু মোদির জন্য এক ধরনের চপেটাঘাত। তিনি হাত বাড়িয়ে দিলেও প্রেসিডেন্ট ম্যাক্রন মোদিকে এড়িয়ে আরেকজনের সঙ্গে হাত মেলাচ্ছেন। এটা মনে আছে আপনাদের, গত বছর 2024 সালের ভারতের রিপাবলিকান ডে, 26শে জানুয়ারি, তাদের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রন, এবং ভারতে গিয়ে উনি ভারত এবং ফ্রান্সের বন্ধুত্বের ব্যাপারে অনেক কথাবার্তা বললেন। এবং সেই দিন, আমরা পরশুদিন দেখলাম টেলিভিশনে যে ভারতের ভ্যান্টাজ টেলিভিশনের পলকি শর্মা, এই ভ্যান্টাজ টেলিভিশনের দেখলাম পলকি শর্মা অনেকক্ষণ ধরে প্রেসিডেন্ট ম্যাক্রনের ইন্টারভিউ নিলেন। প্রেসিডেন্ট ম্যাক্রন তার সঙ্গে প্রায় আধা ঘন্টার মতো কথা বললেন। কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী, প্রায় 100 জন রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ভেতরে মোদিও ছিলেন, তাকে ডিঙ্গিয়ে আরেকজনের সঙ্গে হাত মেলাচ্ছেন ম্যাক্রন। তার মানে এমন কি ঘটলো 1 বছরের ভেতরেই, যে ম্যাক্রন মোদিকে চিনতেই পারছেন না, চেষ্টা করছেন, তাকে অবজ্ঞা করছেন, তাকে ইগনোর করছেন। এগুলো যে বার্তা দেয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন কারণে ভারতের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তো ভারতের অত্যন্ত খারাপ সম্পর্ক, সেটা আপনারা জানেন। পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কারোর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই। এমনকি আপনাদের ভুটানও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় না, তবে বাধ্য হয়ে তাদেরকে ভুটানের সঙ্গে ভারতের একটা সম্পর্ক, একপেশে সম্পর্ক রয়েছে। তার বিদেশেও তাই হচ্ছে। এখন বহির্বিশ্বেও ভারতের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। সুতরাং এগুলো নতুন বার্তা মোদির জন্য, আমাদের জন্য সুখবর। সেদিন দেখলাম বাংলাদেশি এক ইন্টারনেট আউটলেট, ইউটিউব আউটলেটে এক মহিলা প্রোগ্রাম করলেন। তিনি কতকগুলো ভুল তথ্য দিলেন। মানে তথ্য এবং তত্ত্ব দুটো কিন্তু দুই জিনিস। আমরা মনে করি অনেক তথ্য দিয়ে, অনেক খবর দিয়ে, আগাম খবর দিয়ে কিছু কথাবার্তা বললাম, সেটা কিন্তু মানে পর্যালোচনার
কাতারে পড়ে না। তথ্য তো আমরা জানি, কিন্তু তথ্য নিয়ে যে তত্ত্ব, যে আলোচনা, সেটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। কেননা আজকাল এত ইন্টারনেট আউটলেট, এত টেলিভিশন চ্যানেল, এত খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়ার এত আউটলেট আছে যে আমাদের কাছে তথ্যের কোনো অভাব নেই। আমরা বরং তথ্য এবং তথ্যের সঙ্গে প্রচুর গুজব প্রতিদিনই আমরা পাচ্ছি, আমাদের সামনে আসছে। শুধু ওই মহিলা যে কথাগুলো বললেন যে 13 তারিখে নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের দেখা হবে, তারপরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ধরবেন, তিনি ডক্টর ইউনূসকে ধরবেন এবং ডক্টর ইউনূসের সঙ্গে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, বিভিন্ন লিবারাল লোকজন, যেমন জর্জ সোরস, যিনি পৃথিবীর সবচাইতে বিখ্যাত ডোনার, তিনি অকাতরে বিলিয়ন এবং বিলিয়নস অফ ডলার, মিলিয়ন না, বহু বিলিয়ন ডলার তিনি যত্রতত্র দান করে যান। এমনকি বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটিতেও দিয়েছেন, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন সেখানেও তিনি অনুদান দিয়েছেন। এদের উপর নাকি ডোনাল্ড ট্রাম্প খুব খাপ্পা, এবং যেহেতু ডক্টর ইউনূসের সঙ্গে জর্জ সোরসের সম্পর্ক রয়েছে, তাই ডক্টর ইউনূসকে ধরবেন ডোনাল্ড ট্রাম্প। এবং লিস্টি নাকি একটা আছে, সেই লিস্টিতে কারা কারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত লিবারাল থিঙ্ক ট্যাঙ্ক এবং লিবারাল লোকজনের সঙ্গে তাদের সম্পর্ক। ওই মহিলা পর্যালোচক ভুলবশত বারবার বলছেন এই এনজিও গুলোকে, লিবারাল যে এনজিও গুলো আমেরিকা আছে, ওগুলোকে উনি বলছেন ডিপ স্টেট। ডিপ স্টেট কিন্তু এনজিও নয়। ডিপ স্টেট হচ্ছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, সেটা হচ্ছে ডিপ স্টেট। এই ধরনের বহু রকম বিভ্রান্তি ঘটছে আমরা দেখি। তো তত্ত্ব এক জিনিস আর তথ্য এক জিনিস। তথ্য হচ্ছে যে ম্যাক্রনের সঙ্গে মোদির হয়তো দেখা হয়েছে সামনাসামনি, কিন্তু এবং ম্যাক্রন তার সঙ্গে হাত মেলাচ্ছেন না, এর তথ্য হচ্ছে কি ইগনোর। ম্যাক্রন তাকে ইগনোর করছেন, তাকে দেখেও না দেখার ভান করছেন। সুতরাং মোদির অবস্থা খুব ভালো নয়। আর তদ্রূপ একদিকে মোদি, আরেকদিকে হাসিনাকে সমর্থন করার জন্য ভারতের ভেতরেই মোদির জনপ্রিয়তা এখন অনেক কমে গেছে। পার্লামেন্টে সেদিন একজন কেরালা থেকে একজন এমপি প্রশ্ন করলেন, তার উত্তর দিলেন ভারতীয় স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স। তিনি উত্তর দিলেন যে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি যে হাসিনার ব্যাপারে কি করা হবে, হাসিনাকে পাঠানো হবে কি হবে না। সুতরাং এগুলো আলোচিত হচ্ছে ভারতে, যে হাসিনাকে কবে ফেরত পাঠানো হবে, হাসিনা চিরকালই বাংলাদেশে ভারতে থাকবেন কিনা, এই নিয়ে কিন্তু ভারতে প্রশ্ন হচ্ছে। সুতরাং ভারতকে নতুন ভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে। এবং এই জন্যই দ্য প্রিন্ট, ইন্ডিয়ার আরেকটা আউটলেট, নিউজ আউটলেট, তারা বলেছে যে ভারতে হাসিনা বর্তমানে খুবই উদ্বিগ্ন। বিশেষ করে 5 এবং 6 ফেব্রুয়ারিতে শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি থেকে শুরু করে হাসিনার যে সুধা সদন যে বাড়ি, সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং ঢাকার বাইরেও বহু ডজন আওয়ামী নেতাদের সম্পত্তি লোকজন বুলডোজার দিয়ে, হাতুড়ি দিয়ে, কুড়াল দিয়ে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এর ফলে ভারতেও এখন এটাও সবাই জেনে গেছে যে হাসিনার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে গেছে, বাংলাদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। এবং হাসিনাকে সমর্থন করার জন্যই ভারতের বিরুদ্ধে একটা মিডিয়াতে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন সুনামি এসছে,
একটা বন্যা এসেছে, ঢল নেমেছে। এখন ভারত মনে করছে এখনই হাসিনার কাছ থেকে তাদেরকে একটু দূরে সরে আসা উচিত, কারণ হাসিনাই তো এখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য কোনো ফ্যাক্টর না। হাসিনা এখন একটা ইররিলেভেন্ট ফ্যাক্টর, ইতিহাস হয়ে গেছে। সুতরাং হাসিনাকে রক্ষা করার জন্য ভারত যদি চেষ্টা করে তাহলে সেটা ভারতের জন্য ব্যাকফায়ার করবে। যেজন্য ভারতের উপ পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সে কেরালার সেই এমপি কে ইভেসিভ উত্তর দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনারা কি হাসিনাকে ভারতে পাঠিয়ে দেবেন? বাংলাদেশ গভর্নমেন্ট তাকে ফেরত চাইছে। উনি বলছেন এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমি তথ্যটা এখানে দিচ্ছি, তথ্য হচ্ছে এটা। তথ্য হচ্ছে কি, তার মানে কিছুদিন আগ পর্যন্ত ভারত বলে যাচ্ছে যে আমরা হাসিনাকে ফেরত দেবার জন্য ভারতে আশ্রয় দেইনি, হাসিনাকে আমরা ভারতেই রেখে দেব। কিন্তু বাংলাদেশ যে ভারতের জন্য একটা বিরাট মানে এক ধরনের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য, ভারতের এক্সিস্টেন্সের জন্য। বাংলাদেশ নিয়ে যে ভারতের যে পররাষ্ট্র নীতি, যেমন 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেবার পর ভারতীয় সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের কাছে প্রতিবাদ জানিয়েছে। এটা তো কমন সেন্সের ব্যাপার যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ একটা ব্যাপার। কার বাড়ি ভেঙে দেয়া হলো, কারা ভাঙলো না ভাঙলো, সেটা বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ দেখবেন। কিন্তু ভারতীয় সরকার সেখানে অযাচিত ভাবে এর প্রতিবাদ করল। এরপরেই কিন্তু ভারতে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবাদ করার বিরুদ্ধেই কিন্তু ভারতীয় জনমত, ভারতীয় সিভিল সোসাইটি, সুশীল সমাজ, ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় মিডিয়া, এরা একটা ত্রিমুখী আক্রমণ শুরু করেছে মোদী সরকারের উপরে, যে তোমাদের ভুল সিদ্ধান্তের জন্য, তোমাদের এক পেশে ফরেন পলিসির জন্য আমরা এই প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে আমাদের। আর ভারত বাংলাদেশেও তাদের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ। বাংলাদেশিরা ভারতীয় সরকার ও ভারতীয়দের সহ্য করতে পারে না, পছন্দ করে না। সুতরাং একটা দেশ বছরের পর বছর এইভাবে বাংলাদেশের মতো একটা 18 কোটি জনবসতির একটা এত বড় দেশ, একটা মোটামুটি বড় ইকোনমি, যাদের সঙ্গে ভারতের প্রায় $15 বিলিয়ন ব্যবসা বাণিজ্য হয় এবং $14 বিলিয়ন ভারতের ট্রেড সারপ্লাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রেড সারপ্লাস। সুতরাং বাংলাদেশ ভারতের জন্য খুবই একটা মূল্যবান দেশ, গুরুত্বপূর্ণ দেশ। এটা আমরা আবার দেখতে পাচ্ছি ভারতীয় কংগ্রেসের নেতা, পার্লামেন্ট মেম্বার শশী থারুর, লেখক এবং একসময় উনি জাতিসংঘে চাকরি করতেন। উনি শশীর বলেছেন ইন্ডিয়া শুড প্রায়োরিটাইজ বাংলাদেশি পিপল, নট এনি পলিটিক্যাল পার্টি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, লিখেছেন শশী থারুর, যে বাংলাদেশের জনগণের সঙ্গে, সরকারের সঙ্গে, তারপরে ব্যক্তি বিশেষের সঙ্গে ভারতের সম্পর্ক হতে পারে। কিন্তু মোদী সরকার এবং তার আগের ইভেন কংগ্রেস সরকারও যেটা করেছে শশী থারুর বলেননি, তাদের সম্পর্কটা মূলত হাসিনা কেন্দ্রিক। হাসিনাকে ভিত্তি করেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে উঠেছে। এবং শশী থারুর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা সফট আন্ডার বেলি। এটা একটা আমেরিকান এক্সপ্রেশন, মানে নরম তল পেট। ভারতের নরম তল পেট হচ্ছে বাংলাদেশ, মানে যেটাকে সহজে প্রতিরক্ষা করা যায় না, রক্ষা করা যায় না। মানে আপনি একটা হিংস্র পশু মনে করেন, একটা বাঘ বা সিংহের এই যে আন্ডার বেলি, তল পেটটা হচ্ছে খুবই ভালনারেবল। সেখানে কেউ আক্রমণ করলে
সে সহজে সেটা প্রতিরোধ ডিফেন্ড করতে পারে না। ওই সেন্স আপনি ফিগারেটিভলি চিন্তা করে দেখবেন যে একটা বড় হিংস্র জন্তুর তল পেটটা হচ্ছে খুবই খুবই ভালনারেবল, ওটা সে রক্ষা করতে পারে না। তদ্রূপ ভারত এত বড় দেশ, চারদিক দিয়ে তারা অনেক শক্তিশালী দেশ, কিন্তু তার তল পেট যেটা, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মাধ্যমেই লোকে ভারতকে আক্রান্ত করতে পারে এবং বাংলাদেশের ক্ষতি হলে ভারতের ক্ষতি হয়, এটাই মূল কথা। এত বড় গুরুত্বপূর্ণ কথা বলছেন শশী থারুর, এবং এটা কিন্তু নরেন্দ্র মোদীর জন্য একটা শিক্ষণীয় ব্যাপার। তাকে প্রায় কান ধরে শিখিয়ে দিচ্ছেন শশী থারুর যে বাংলাদেশ নিয়ে যে তুমি বাড়াবাড়ি করছো, সম্পর্ক তোমার হাসিনার সঙ্গে, জনগণের সঙ্গে নয়, এবং কোন রাজনৈতিক সম্পর্ক না, এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক, নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনার সম্পর্ক। এভাবে পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না। এই জন্যই আমি মনে করি এই ডেভেলপমেন্ট গুলো এবং দ্য প্রিন্ট যেটা বলেছে যে হাসিনা এখন খুবই একা এবং প্রায় নির্বাসিত, তার কোনো কথার এখন কোনো গুরুত্ব নেই, এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে বলেছে হাসিনাকে বাংলাদেশের ব্যাপারে কোন রকম রাজনৈতিক বক্তব্য যদি হাসিনা দেয় তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের প্রচন্ড অবনতি ঘটবে। এটাই এখন ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদরা তুলে ধরেছে। তাই তো এখন সময় হয়েছে যে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবো নাকি হাসিনার সঙ্গে সম্পর্ক রাখবো। মানে ভারতের যে নীতি, বাংলাদেশকে একটা মার্কেট এবং এক ধরনের তাদের শুধু মার্কেট না, এটা একটা তাদের আশ্রিত রাজ্য। যেভাবে ডোনাল্ড ট্রাম্প মনে করেন কানাডা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য, ভারতও বাংলাদেশকে সেইভাবেই ট্রিট করতে চায় যে বাংলাদেশ তো ভারতের একটা অঙ্গরাজ্য। বাংলাদেশ অঙ্গরাজ্য হতে চায় না, ভারতীয়দের তারা মগজ ধোলাই করে তাদেরকে শাসন করবে, বাংলাদেশ সেটা চায় না। যে জন্য ছাত্র জনতা ধানমন্ডির ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই ফেব্রুয়ারি, মানে হাসিনা সরকারের পতনের পরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং ভারত এখানে একটা অবাঞ্ছিত দেশ এবং ভারতীয় সরকারও অবাঞ্ছিত। তাই বাংলাদেশের ব্যাপারে ভারতের পররাষ্ট্র নীতিতে একটা পরিবর্তন আসতে পারে, এর সমূহ সম্ভাবনা আমরা দেখছি। সেজন্য আমি মনে করছি যে হাসিনাকে হয়তো ভারত ফিরিয়েও দিতে পারে, এবং ফিরিয়ে দিলেই কিন্তু তাকে অজস্র মামলার আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইতিমধ্যে দেখেন আপনি জাতিসংঘের মানে সুইজারল্যান্ডে জাতিসংঘের যে অফিস আছে হিউম্যান রাইটস ওয়াচ, তারা পর্যন্ত প্রকাশ্যে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে হাসিনা সরকার একটা জেনোসাইড করেছে, গণহত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। এগুলো, এই কথাগুলো ভেসে আসছে। ডক্টর ইউনূস কালকেই আয়নাঘর দেখলেন, আয়নাঘর দেখে যিনি কথাটা বললেন যে আয়নাঘর আমাদের আইয়ামি জাহেলিয়াতের কথা মনে করিয়ে দেয়। সেই প্রাক ইসলামিক যুগে আরব দেশের যে অবস্থা ছিল, আইনের শাসন ছিল না, মানুষকে নির্দ্বিধায় হত্যা করা যেত, সেই হত্যা ও অত্যাচারের একটা মানে ল্যাবরেটরি সৃষ্টি করেছিল হাসিনা সরকার। সুতরাং এই যে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো শুধু দেশেও আলোচিত হচ্ছে, বাইরেও আলোচিত হচ্ছে, বিশেষ করে ভারতেও এখন নতুন ভাবে এগুলো নিয়ে প্রশ্ন হচ্ছে। তাই আমাদের এটা ভাববার সমূহ কারণ থাকতেই পারে যে হাসিনাকে হয়তো অচিরেই ভারত বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশের অনুরোধে, এবং তাহলে আমরা দেখব হাসিনা ও তার পরে তার সহচরদের বাংলাদেশের মাটিতেই গণহত্যা ও লুটপাটের জন্য বিচার হবে। আপনাদের আমি অপেক্ষা করতে বলছি, আমিও অপেক্ষা করছি ওই দিন দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দর্শক আলোচনা শুনে মন্তব্য করবেন।
যারা আসলে মন্তব্য করতেছে যে আয়নাঘর আসলে সংস্কার করা হয়েছে, আসলে সংস্কারটা হয়েছে যেই ছোট ছোট ঘরগুলো ছিল সেগুলোকে বড় করা হয়েছে এবং রক্তের অনেক দাগ ছিল সেই দাগগুলো মুছে দেওয়া হয়েছে। মূলত কথা ভয়ঙ্কর যে বিষয়গুলো সেগুলো কিছুটা কমিয়ে দিয়ে তারপর প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়া হয়েছে। এমন ছবিকে আমরা দেখেছি যে ওয়াল যে ভাঙা হয়েছে সেগুলো স্পষ্ট বোঝা যায়, এটাই হচ্ছে সংস্কার হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখ এবং আশ্চর্য বিষয় হচ্ছে অন্ধ আওয়ামী লীগ, যারা আসলে আওয়ামী লীগ করে, যারা হয়তোবা এই হাসিনা সরকারের আমলে বিভিন্ন সুবিধা বুক করেছে, তারা এখন বুক করতে পারতেছে না, তারাই শুধু বলতেছে যে আয়নাঘর ছিল না বা আয়নাঘর এগুলো বানানো হয়েছে, ডক্টর ইউনূস নিজে বানিয়েছে, আয়নাঘর ছিল না। তাহলে এই যে 16 বছর, 8 বছর, 12 বছর, 15 বছর মানুষগুলো অদৃশ্য হয়েছিল, তারা কোথায় ছিল? তারা তো বলতেছে এগুলো সেখানে ছিল, তারা তো বাড়িয়ে কিছু বলতেছে না, তারা যা বলছে তার চেয়েও কিছু বেশি বের হচ্ছে, আমরা তা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে তারা এতটাই অন্ধভক্ত, এতটাই তারা নির্যাতনকারী বা এতটাই বেহুশ, তারা এগুলো স্বীকার করতে চাচ্ছে না।